আজকের ঐতিহাসিক ধারাবাহিক ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা জানব গুপ্ত যুগের পতনের পর যেসব ছোট ছোট দেশীয় রাজ্যের ও বিদেশি শক্তির আবির্ভাব হয়েছিল তাদের মধ্যে অন্যতম ছিল আমাদের বাংলার গৌড় রাজবংশ। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ। আজকে আমরা জানব গুপ্ত যুগের পরে পরে আমাদের বাংলা অর্থাৎ বর্তমানের বাংলা, বিহার, ওড়িশা এবং পূর্ব বাংলাকে নিয়ে যে দেশীয় রাজবংশের উদ্ভব হয়েছিল তার সম্পর্কে। তো চলো দেখে নিই আজকে আমরা যে যে বিষয় সম্পর্কে জানবো। আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলায় গৌড় বংশের উত্থান কিভাবে হয়েছিল, গৌড় বংশ সম্পর্কে আমরা কোথা থেকে জানতে পারি, গৌড়ের শাসকগণ বা রাজারা কে কে ছিল ঠিক সহ বর্ণনা, গৌড় বংশের রাজাদের সম্পর্কে সংক্ষেপে বর্ণনা, গৌড় বংশের পতনের পর বাংলার পরিস্থিতি কেমন হয়েছিল, মাঝসানাই যুগের সূচনা কিভাবে হয়, মাঝসানাই যুগ কি সংক্ষেপে বর্ণনা, আরো অনেক কিছু জানবো এই ভিডিওর মধ্য দিয়ে। আরেকটি কথা বন্ধু, তোমরা যদি এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 8101308644 এই নম্বরে স্ক্রিনশট করে পাঠাও, তবে এই ভিডিওটি সম্পূর্ণ পিডিএফ তোমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করে দেওয়া হবে, যা তোমরা সহজেই ডাউনলোড করে ঘরে বসে পিডিএফ সঙ্গে মিলিয়ে করতে পারবে। আমরা আমাদের পিডিএফ এর ফাইলে 100% ইনফরমেশন ইনক্লুড করার চেষ্টা করেছি, তাই এই পিডিএফ তোমাদের হাতে থাকলে অন্য কোনো নোটসের কোনো দরকার হবে না। যাই হোক, তো চলো এবার ফিরে যাই মূল আলোচনায়। দেখো প্রশ্ন 1, বাংলায় গৌড় বংশের উত্থান কিভাবে হয়। দেখো, গোটা আর্যাবর্ত তথা উত্তর ভারতের শক্তিশালী রাজবংশ গুপ্ত বংশের যখন পতন শুরু হয় তখন সমগ্র উত্তর ভারত ও দক্ষিণ ভারতে অনেক ছোট ছোট আঞ্চলিক শক্তির আবির্ভাব শুরু হয়। যেমন পূর্ব পাঞ্জাবে পুষ্যবতী বংশ, দক্ষিণ ভারতে সাতবাহন বংশ, বিদেশি শক্তি হুন বংশ। ঠিক তখনই পূর্ব ভারতে অর্থাৎ পূর্ববঙ্গে গৌড় বংশের উত্থান শুরু হয়। এরপর প্রশ্ন 2, গৌড় বংশ সম্পর্কে আমরা কোথা থেকে জানতে পারি। দেখো, বাণভট্টের লেখা হর্ষচরিত গ্রন্থ থেকে এই প্রাচীন বাংলার ইতিহাস সম্পর্কে জানা যায়। এছাড়াও বৌদ্ধ গ্রন্থ আর্য মঞ্জুশ্রী মূলকল্প থেকে এই বাংলার ইতিহাস জানা যায়। এছাড়াও প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের লেখা শশাঙ্ক থেকে এই বাংলার প্রাচীন ইতিহাস জানা যায়। এছাড়াও শশাঙ্কের অধীনস্থ উড়িষ্যায় গজামের রাজা মধ্যবর্মা লিখিত গজাম শিলালিপি থেকে এই বাংলার প্রাচীন ইতিহাস সম্পর্কে জানা যায়। এমনকি শশাঙ্কের মুদ্রা থেকেও রাজা শশাঙ্ক ও তার রাজ্য সম্পর্কে জানা যায়। এরপর প্রশ্ন 3, গৌড়ের শাসকগণ বা রাজারা কে কে ছিল ঠিক সহ বর্ণনা করো। দেখো, ঠিক গৌড়ের রাজা শশাঙ্ক মানব দর্দি ছিলেন। আবারও বলছি, গৌড়ের রাজা শশাঙ্ক মানব দর্দি ছিলেন। এখানে গৌড়ের রাজা মানে গৌড় রাজ্য, শশাঙ্ক মানে রাজা শশাঙ্ক, মানব মানে রাজা মানব। এরপর প্রশ্ন 4, গৌড় বংশের রাজাদের সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো। প্রথমে দেখব আমরা বাংলার প্রথম রাজা শশাঙ্ক সম্পর্কে। দেখো, অনেক ঐতিহাসিক মনে করে বাংলার রাজা শশাঙ্ক হলো কর্ণ সুবর্ণ শহরের প্রতিষ্ঠাতা কর্ণদেবের পুত্র। এই শশাঙ্কের পূর্ব নাম ছিল নরেন্দ্রগুপ্ত বা নরেন্দ্রতীর্থ। শশাঙ্ক শব্দের অর্থ হলো চাঁদ। মনে করা হয় শশাঙ্ক একটা সময় প্রচন্ড শিবের ভক্ত ছিল, তাই শিবের মাথায় চাঁদকে দেখে নিজের উপাধি হিসেবে শশাঙ্ক লিখতে শুরু করে। এই শশাঙ্ক ছিলেন গৌড় রাজ্য অর্থাৎ বাংলাদেশের প্রথম সার্বভৌম বাঙালি শাসক, কারণ গুপ্ত সাম্রাজ্যের পতনের পর ইনিই প্রথম স্বাধীন গৌড় রাজ্য ঘোষণা করেছিলেন। ইতিহাসে বাণভট্ট শশাঙ্ককে গৌড়ধাম এবং গৌড় ভুজঙ্গ বলে উল্লেখ করেছেন তার রচনায়। শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণতে অর্থাৎ বর্তমানে মুর্শিদাবাদের বহরমপুরে। শশাঙ্ক মালবরাজ দেবগুপ্তের সঙ্গে যৌথভাবে কনৌজ আক্রমণ করে কনৌজের রাজা গ্রহবর্মণকে হত্যা করেন এবং গ্রহবর্মণের স্ত্রী রাজ্যশ্রীকে বন্দী করে রাখেন। পরে যখন থানেশ্বরের রাজা রাজ্যবর্ধন তার বোন রাজ্যশ্রীকে বাঁচাতে আসে তখন শশাঙ্ক রাজ্যবর্ধনকেও পরাজিত এবং নিহত করে দেয়। তখন রাজ্যবর্ধনের বোন রাজ্যশ্রী কোনক্রমে শশাঙ্কের হাত থেকে পালিয়ে কনৌজের জঙ্গলে লুকিয়ে পড়েছিলেন। ফলস্বরূপ রাজ্যশ্রী ও রাজ্যবর্ধনের ছোট ভাই হর্ষবর্ধন বদলার প্রতিশোধ নিতে শশাঙ্কের সঙ্গে যুদ্ধ শুরু করে। হর্ষবর্ধনের বড় ভাই রাজ্যবর্ধনকে হত্যা করার কারণে শশাঙ্কের সব থেকে বড় শত্রু হয়ে উঠেছিল এই হর্ষবর্ধন। অনেকের মতে এই শশাঙ্ক বৌদ্ধ ধর্ম বিদ্বেষী ছিলেন, তাই ইনি বিহারে বুদ্ধের বোধি বৃক্ষ কেটে ফেলার নির্দেশ দিয়েছিলেন। ইনি প্রথম বাংলায় বঙ্গাব্দ অর্থাৎ বাংলা ক্যালেন্ডার চালু করেছিলেন, যা আজও আমরা গণনা করে চলেছি। এই বঙ্গাব্দ মতেই বর্তমানে বাংলা সাল চলছে 1432, তার মানে
একটা কথা পরিষ্কার, আমরা 1432 বছর আগেকার ইতিহাস সম্পর্কে আলোচনা করছি। রাজা শশাঙ্কের একমাত্র পুত্র ছিল মানব। এরপর আমরা দেখব রাজা মানব সম্পর্কে। শশাঙ্কের মৃত্যুর পর তার পুত্র মানব সিংহাসনে বসেছিলেন। তিনি মাত্র 8 মাস গৌড়ের শাসন কার্য চালাতে সক্ষম হয়েছিলেন। এরপরে থানেশ্বরের রাজা হর্ষবর্ধন ও কামরূপের রাজা ভাস্কর বর্মন গৌড় রাজ্য দখল করে নেয় এবং বাংলায় গৌড় বংশের শাসনের পতন শুরু হয়। এরপর দেখব প্রশ্ন 5, গৌড় বংশের পতনের পর বাংলার পরিস্থিতি কেমন ছিল? গৌড় বংশের পতনের পর বাংলায় শাসন ব্যবস্থা পুরোপুরি ভেঙে যায়। বাংলায় অরাজকতা, নির্যাতন, নিপীড়ন আর ক্ষমতাহীন লোকেদের শাসন বাড়তে থাকে দিনের পর দিন। এক কথায় মাঝখানের যুগের সূচনা হয়। এরপর দেখব প্রশ্ন 6, মাঝখানের যুগের সূচনা কিভাবে হয়? বাংলায় গৌড় বংশের পতনের অর্থাৎ 650 খ্রিস্টাব্দের পর থেকে বাংলাকে শাসন করবার মতো কোনো রাজা বা শাসক ছিল না। আর রাজা না থাকার কারণে ক্ষমতাধর লোকেরা নিজেদের ক্ষমতা দুর্বল লোকেদের উপর দেখিয়ে লুটপাট, অন্যায়, অবিচার ও শোষণ কার্য চালানোর চেষ্টা করছিল। ফলে বাংলায় 650 থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত পুরো 100 বছর এক প্রকার স্বৈরাচারী ও নিপীড়নমূলক শাসন চলছিল। বড় মাছেরা যেমন ক্ষমতার জোরে ছোট ছোট মাছেদেরকে গ্রাস করে নেয়, তেমনই চলছিল এই সময়ের বাংলায়। আর এভাবেই বাংলায় মাঝখানের যুগের সূচনা হয়। এরপর দেখব প্রশ্ন 7, বাংলায় মাঝখানের যুগ কি? মাঝখানের যুগ হলো এমন একটি সময়কাল যখন সমাজে কোনো স্থায়ী সরকার বা আইন কানুন কিছু ছিল না। এই সময় শক্তিশালী লোকেরা দুর্বল লোকেদের উপর অত্যাচার করতে থাকে, ঠিক যেমন বড় মাছ ছোট মাছদেরকে খেয়ে ফেলে। বাংলায় রাজা শশাঙ্কের মৃত্যুর পর থেকে পাল রাজবংশ শুরু হওয়ার আগ পর্যন্ত এই সময়ের অর্থাৎ মাঝখানের যুগের উল্লেখ পাওয়া যায় খালিমপুর তাম্রশাসন, সন্ধ্যাকর নন্দীর রামচরিতম এবং অন্যান্য ঐতিহাসিক সূত্র থেকে। এই মাঝখানের যুগকে কাটিয়ে ওঠার জন্য বাংলায় একজন শক্তিশালী শাসকের দরকার ছিল, কিন্তু কে হবে বাংলার যোগ্য শাসক, এটা নিয়েও বাংলায় অস্থিরতা সৃষ্টি হয়। ঠিক এই সময় কিছু ক্ষমতাধর লোক বাংলায় নির্বাচনের ব্যবস্থা শুরু করেন। এই নির্বাচন পদ্ধতির মাধ্যমে বাংলায় প্রথম গোপাল নামের একজন ব্যক্তি শাসক বা রাজা হন। আর রাজা গোপালের হাত ধরেই বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা হয়। এই ভিডিওতে আমরা বাংলার গৌড় বংশ সম্পর্কে জানলাম। এর পরের ভিডিওতে দেখব বাংলায় কিভাবে মাঝখানের যুগ কাটিয়ে পাল বংশের উত্থান হয়েছিল সেই সম্পর্কে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি এতটুকু উপকারে এসে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধু। আর এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আমাদেরকে এক একটা ভিডিও বানাতে বন্ধু অনেক পরিশ্রম করতে হয়, তাই তোমাদের ফ্রিতে দেওয়া এক একটা সাবস্ক্রিপশন আমাদেরকে অনেক বেশি মোটিভেট করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। তো চলো দেখা হবে পরের ভিডিওতে, সেখানেও তোমার অপেক্ষায় থাকবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।